মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। একজন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জারিফ, আরেকজন স্কুলের স্টাফ মাসুমা। সকাল ৯টার পর জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক জারিফকে মৃত ঘোষণা করেন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে সাহায্য পাঠানো যাবে, এমনই একটি পোস্ট দেওয়া হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। পোস্ট দেওয়ার পর থেকেই সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ধরনের ভিক্ষা চাওয়া হয়েছে, সাহায্য চাওয়া হয়েছে, খুবই গর্হিত কাজ হয়েছে, অন্যায় কাজ হয়েছে, এটার নিন্দা জানাচ্ছে। আবার জনরোষের ভয়ে এটাকে তুলে নেওয়া হয়েছে। এটা প্রমাণিত হয়েছে আগের যে কাজটি ছিল এই কাজটি অন্যায় করা। বাংলাদেশের রাজনীতিতে আসতে যাচ্ছে নতুন মোড়। আওয়ামী লীগ নেত্রীর ইচ্ছায় ভারত সরকার চূড়ান্ত সবুজ সংকেত দেবে। খুব গোপনীয়ভাবে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের কয়েকজন নেতার বৈঠক হবে বলে ভারতীয় গণমাধ্যম দাবি করেছে। শেখ হাসিনা দেশের 1 বছরের মাথায় প্রথমবারের মতো দলটির কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে মুখোমুখি বৈঠক করতে যাচ্ছেন। 26শে জুলাই দিল্লিতে শেখ হাসিনা বাংলোতে এই বৈঠক হতে পারে বলে ভারতের একাধিক সূত্র নিশ্চিত করেছে। ব্যাগ গোছাচ্ছে হাসিনা এবং ইউনূস। শেখ হাসিনা ব্যাগ গোছাচ্ছেন অন্য কারণে, আর মোহাম্মদ ইউনূস ব্যাগ গোছাচ্ছেন অন্য কারণে। যমুনায় মোহাম্মদ ইউনূসকে একেবারে নজরবন্দি করে রাখা হয়েছে। আওয়ামী লীগের যে বঙ্গবন্ধু কেন্দ্রীয় কার্যালয়, কিন্তু গত বুধবার দেখা গেছে এই ভবনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। এরা কারা? এই ভূমিপর সংগ্রহ করতে গেল যদি কখনো আওয়ামী লীগ ফেরত আসে, এই গ্রামীণ ব্যাংক, সারা দেশের গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চগুলো কি অবস্থা হবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটা নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে, আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে, এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে। কিছু ঘটলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে, সেটা আওয়ামী লীগের দূষর। বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে, তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায়। আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্তে না টেনে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো। তার আগে আমি ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা তেমন সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু দেখে আসবো। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপত্তার স্বার্থে ভারত সরকার তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি, এমনকি তার সাথে পরিবারের 2-1 সদস্য ছাড়া অন্য কারো সাক্ষাৎও করতে দেয়নি। কিন্তু সম্প্রতি ভারত সরকার বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে দলটির কয়েকজন নেতার সাক্ষাতের অনুমতি দিয়েছে। ফলে শেখ হাসিনা দেশের 1 বছরের মাথায় প্রথমবারের মতো দলটির কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে মুখোমুখি বৈঠক করতে যাচ্ছেন। 26শে জুলাই দিল্লিতে শেখ হাসিনার বাংলোতে এই বৈঠক হতে পারে বলে ভারতের একাধিক সূত্র নিশ্চিত করেছে। ধারণা করা হচ্ছে জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে এবং দায়েরকৃত মামলাগুলো মোকাবেলা এবং সম্প্রতি গোপালগঞ্জের সংঘটিত হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রচার এবং দলের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা সম্পর্কে এই বৈঠকে আলোচনা হতে পারে। বিভিন্ন সূত্র থেকে বিবিসি বাংলা জানতে পেরেছে, আওয়ামী লীগের প্রথম সারির বা ক্যাটাগরি 1 এর নেতাদের মধ্যে অন্তত 200 জন পশ্চিমবঙ্গে আছেন। এই শ্রেণীর নেতাদের মধ্যে যেমন আছেন দল ও সাবেক সরকারের শীর্ষ পদাধিকারী এবং মন্ত্রীরা, তেমনই আছেন প্রায় 70 জন সংসদ সদস্য। সূত্রগুলো বলছে, বাংলাদেশে হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর নির্যাতন, বিশেষ করে গোপালগঞ্জের সংগঠিত হত্যাকাণ্ডের বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলে ভালোভাবে প্রচার করতে চায় আওয়ামী লীগ। গোপালগঞ্জে সরকার সমর্থক কিংস পার্টি এনসিপি সমাবেশকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়েছিল। ওই ঘটনায় 5 জন মারা যায়। বাংলাদেশের মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র তাদের প্রাথমিক অনুসন্ধানে গোপালগঞ্জে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে। এ নিয়ে গণমাধ্যমে খবরও প্রকাশিত হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে এই বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে শক্ত জনমত গড়ে তুলতে চায়। সেটি নিয়ে দলের নেতাদের দিক নির্দেশনা দিতে পারেন বাংলাদেশের আদালতে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আওয়ামী লীগ নেতাদের পক্ষ থেকে ভিন্ন নামে গোপালগঞ্জের ইস্যুটিকে নিয়ে দিল্লিতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল, কিন্তু ভারত সরকার আপত্তিতে শেষ পর্যন্ত ওই সংবাদ সম্মেলনটি বাতিল করা হয়। ব্যাগ গোছাচ্ছে হাসিনা এবং ইউনূস। শেখ হাসিনা ব্যাগ গোছাচ্ছেন অন্য কারণে, আর মোহাম্মদ ইউনূস ব্যাগ গোছাচ্ছেন অন্য কারণে। কারণের মধ্যে মিলও আছে। দুজনেই ছেড়ে যেতে চাইছেন এই মুহূর্তে যেই জায়গায় আছে সেই জায়গাটি, কিন্তু আলটিমেটলি ডেস্টিনেশনটা ঠিক উল্টো।
একজন দেশ ছেড়ে বিদেশে, অন্যজন বিদেশ ছেড়ে দেশে। শেখ হাসিনা এই মুহূর্তে অনেক শান্ত এবং অনেক ঠান্ডা মাথায় কাজ করছেন। উনি বুঝে গেছেন কি করতে হবে, অনেকটা বোঝেননি। ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল মিটিং করেছেন এবং শেখ হাসিনাকে যা যা ব্রিফিং করার করে দিয়েছেন। অন্যদিকে বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি, তাতে মোহাম্মদ ইউনূস পালাতেও পারছেন না। শেখ হাসিনা যখন খুশি যেতেই পারেন, ভারতে রয়েছেন, সেখান থেকে উনি যদি মনে করেন ভারত তো আটকাবে না, তার জীবন বাঁচিয়েছে, তিনি যদি মনে করেন যে বাংলাদেশে এই মুহূর্তে যাবেন, যেতেই পারেন। কিন্তু যদি কিছু ঘটে যায় তাহলে বদনাম ভারতের উপরেও আসবে। সারা বিদেশি মিডিয়াগুলো ভারতকেই বলবে, আপনারা যখন জানতেন যে খারাপ ঘটনা ঘটতে পারে, কেন ওনাকে পাঠালেন দেশে? তাই ভারত চিন্তাভাবনা করেই পাঠাবে। কিন্তু চিন্তাভাবনা করে মোহাম্মদ ইউনূস আসেওনি, আর যেতেও পারবে না। তার কারণ এই মুহূর্তে যমুনায় মোহাম্মদ ইউনূস বন্দী। ওনার যে ডালপালা সমস্ত কিছু ছেটে নেওয়া হয়েছে, আর এই মুহূর্তে বাংলাদেশ কে চালাচ্ছে জানেন? জামায়াতরা। যমুনায় মোহাম্মদ ইউনূসকে একেবারে নজরবন্দি করে রাখা হয়েছে, এটা খবর, আর অথেন্টিক খবর। অন্যদিকে আওয়ামী লীগের যে হেড অফিস ছিল ঢাকায়, সেটা কিছু মানুষ দখল করে নিয়েছে। এবার তাদের পরিচয় জানা যাচ্ছে না। তারা হতেও তো পারে আওয়ামী লীগ, তারাই এবার আস্তে আস্তে করে অফিস খোলা শুরু করছে, কারণ তারা তো বলছে না না আমরা দখল করছি। আরও অনেক ব্যাপার রয়েছে, খবর নেবেন, ঘটনা সত্যি। একটা সংগঠনের নাম বলি, দেখুন এই সংগঠনটা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কিনা। সংগঠনের নাম হলো আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট। ইনস্টিটিউট কিন্তু কখনো এই ধরনের সংগঠনের নাম শুনেছেন? এই ধরনের ইনস্টিটিউশনের নাম শুনেছেন? আমি আজকে যে ঘটনা নিয়ে আলোচনা করব, এই ঘটনার উদ্ভব হওয়ার আগ পর্যন্ত আমিও কখনো শুনিনি, এবং এই আলোচনাটা করার আগে আমি ওই সংগঠন সম্পর্কে খোঁজখবর নেওয়ার চেষ্টা করলাম। কোথাও কেউ এই সংগঠনের অস্তিত্ব সম্পর্কে কোনো ধারণা দিতে পারলো না। এই সংগঠনের মূল লোককে, এই সংগঠনের সভাপতিকে অথবা চেয়ারম্যানকে অথবা তার সঙ্গে অন্য কোন কোন ব্যক্তি জড়িত আছেন কেউ জানে না। কিন্তু তাহলে এই সংগঠনের আলোচনা করবো কেন? করবো এই কারণে, এই সংগঠনটি প্রায় 100 কোটি টাকা মূল্যের একটা প্রপার্টি জবরদখল করতে যাচ্ছে। কিভাবে? আসেন ঘটনাটা বলি। বুধবার দিন একদম বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তানের আওয়ামী লীগের যে বঙ্গবন্ধু এভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়, যেটাকে আমরা 23 বঙ্গবন্ধু এভিনিউ নামে সবাই চিনতাম, এই ভবনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। কিছু লোক ভবনটাকে অলরেডি তার 2 তলা পর্যন্ত পরিষ্কার করে ফেলেছে, 3 তলা পরিষ্কার পরিচ্ছন্ন। বুধবার বৃহস্পতিবার বিভিন্ন পত্রপত্রিকা রিপোর্টার গিয়েছেন এখানে খোঁজখবর নেওয়ার জন্য, কারা করছেন, কিন্তু তারা কোনো সন্ধান করতে পারেনি। এই আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট এই নামে একটা ব্যানার তারা ভবনের সামনে টাঙিয়ে দিয়েছেন। তারা এই কাজটা করছেন বলে বোঝা গেল। ভবনের সামনে কয়েকজন লোক প্লাস্টিকের চেয়ার নিয়ে 10-12 জন লোক বসেছিলেন। তারপরে তারা হলো মাতবর, তাদেরকে কেউ বাধা দিতে না আসে, এই জন্য 10-12 জন তাদেরকে ঠেকাবে এবং বলবে। আর ভেতরে অন্য জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে ঠিক আছে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। পরিষ্কার পরিচ্ছন্ন যদি মলমূত্র থাকে, যদি আশেপাশে লোকের সমস্যা হয়, সেটা করতে পারে, কিন্তু সেটা কোনো দায়িত্বটা কার? এটা দায়িত্বটা কার? দায়িত্ব হলো ভবনের যিনি মালিক উনি করবেন। যদি ভবনের মালিক না করেন, যদি সেখানকার এই দুর্গন্ধের কারণে আশেপাশের লোকের সমস্যা হয়, তাহলে সরকার করবে, অথবা এই আশেপাশের লোক মিলে একটা কমিটি করে এটা পরিষ্কার করবে। একটা সিস্টেম তো থাকবে। এরা কারা? এই ভুইফোড় সংগঠন করতে গেল, এই সব ওদেরকে সামনে যে 10-12 জন ছিল, ওদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ভাই আপনারা কারা, আপনাদের সংগঠনের নেতা কারা? তারা তাও বলতে পারেনি। তাহলে তারা কি করবে, কেন করবে? প্রথম আলোর রিপোর্ট আমি দেখলাম, প্রথম আলো থেকে জিজ্ঞাসা করেছিল আপনারা এটাতে কি করবেন, কি করতে চান আসলে। তখন তারা বলেছিল যে পুরো ভবনটি পরিষ্কার পরিচ্ছন্ন করার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা যুক্ত ছিলেন তাদের হাতে তুলে দেওয়া হবে। কেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জড়িত ছিলেন তাদের হাতে এটা তুলে দেওয়ার আপনি কে? আপনি কি এটা ওনার? এটা আপনি কিনেছেন? এটা একটা প্রপার্টি, একটা সম্পত্তি, এটা কেউ না কেউ মালিক আছে, এর একটা দলিল আছে, এই দলিলটা কারো না কারো কাছে বিলং করে। তো আপনি কে হে? ডক্টর ইউনূসের হাতে যে ক্ষমতা এখন আছে, হাসিনার হাতে যে ক্ষমতা ছিল, ডক্টর ইউনূসের হাতে সেই ক্ষমতা আছে, এবং ডক্টর ইউনূস সেই ক্ষমতা মহা আনন্দে ব্যবহার করছেন। তারা কারো কাছে কোনো জব দিয়ে করছেন না। তাহলে পার্থক্যটা কি হলো? তাহলে আপনি কোন সংস্কার করবেন সেটা তো আমরা বুঝতে পারছি না। মুখে মুখে বললে হবে? আপনি আপনার আচরণ দিয়ে দেখিয়ে দেন যে আমরা এই কাজটা করতে চাই, সেটা তো বুঝতে পারছি না। গাড়ি জন্য সব হচ্ছে, যা ইচ্ছা তা হচ্ছে। একটা ভবন আমি দল করে ফেললাম, বলতে আসলেই এই দেখেন আন্তর্জাতিক ফ্যাসিবাদ ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট খুলছি। আর আপনি কিছু বলতে পারবেন না। যখন আপনি বলতে যাবেন তখন বলবেন আমরা তো ফ্যাসিবাদের বিরুদ্ধে গবেষণা করবো। তো তুমি বলতে আসছো, তাহলে তুমি ফ্যাসিবাদের দোষর। ভালো একটা আরাম পেয়ে বসছে, হচ্ছেটা কি? তারও যে বড় কথা, যে জায়গায় এই ঘটনা ঘটছে সেখান থেকে মাত্র 200 গজ দূরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কিন্তু উপদেষ্টাও আছেন, উনি আবার সাবেক লেফটেন্যান্ট জেনারেল। উনি কি করছেন এখানে বসে বসে? উনি দেখছেন এই কাজটা। যদি আওয়ামী লীগকে আপনারা বাতিল করতে চান, আওয়ামী লীগের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতে চান, করেন, একটা অর্ডার দিয়ে করেন, একটা আইনের মাধ্যমে করেন।
যা কিছুই করেন আইনের মাধ্যমে করবেন, সরকার সেগুলিকে একবার করতে পারে, করুক সরকার। কিন্তু এইটা কোথা থেকে এলো? ভুইফোর সংগঠন, যার কোনো মালিক নাই, যার কোনো নেতা নাই, যার কোনো কর্মকর্তা নাই, দিয়ে দিল সাইনবোর্ড, যেরকম গালের মধ্যে 2 গালের মধ্যে, এক গালে গণেশ, আরেক গালে ইয়ের ছবি লাগাই রাখলাম, আর হয়ে গেল। শিবের ছবি লাগাই রাখলাম, হয়ে গেল। কেউ চট্টাপড় মারতে পারবে না, কেউ ধমক দিতে পারবে না, কেউ কোনো প্রশ্ন করতে পারবে না, পুলিশের সেখানে যেতে পারবে না, কারণ এখানে বড় করে লেখা আছে ফ্যাসিজম বিরোধী, তারা গবেষণা করবে। এই দেশটা আসলে কারা চালাচ্ছে? এই প্রশ্নটা কিন্তু আমাদের করতে। মানুষ কি বলছে? মানুষ কিন্তু নানা রকম কথাবার্তা বলছে যে এটা কি করা যায়। আবার এর মধ্যে কিছু অন্যরকম চিন্তার মানুষ আছে। কিন্তু এই দেখলাম কেউ কেউ বলতেছে এটা আসলে কোনো ফ্যাসিজম বিরোধী কোনো সংগঠন না, এটা আসলে আওয়ামী লীগের লোকজনই করতেছে, তারা ওই ব্যানার লাগিয়ে ভবনটাকে পরিষ্কার করতেছে। হতে পারে, এটাও আমি জানি না। কিন্তু প্রশ্নটা হলো, দেশে কি কোনো অভিভাবক নেই? কেউ কেউ দেখবে না? যদি সরকারকে নিতে হয় তো নিয়ে নেয়। আমি কিন্তু একটা কথা বলে শেষ করবো। দেখুন, আজকে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। আওয়ামী লীগের সমস্ত প্রপার্টি আপনার গাইড যদি এরকম ভাবে মবের মাধ্যমে দখল করে নিচ্ছেন, কারা নিচ্ছেন আমি জানি না, কিন্তু হচ্ছে, দখল হয়ে যাচ্ছে। ঢাকাটা যেহেতু হচ্ছে, বাকিগুলো হতে পারে, সমস্যা কি? বহুত খবর আমরা পেয়েছি। এই মব কিন্তু নতুন একটা শিক্ষা দিয়ে গেল, মব কিন্তু একটা পথ দেখিয়ে গেল। ভাবুন তো একবার, যদি কখনো আওয়ামী লীগ ফেরত আসে, এই গ্রামীণ ব্যাংক, সারা দেশের গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চগুলো কি অবস্থা হবে? মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। একজন 7ম শ্রেণীর শিক্ষার্থী জারিফ, আরেকজন স্কুলের স্টাফ মাসুমা। সকাল 9টার পর জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক জারিফকে মৃত ঘোষণা করেন। তার ঘণ্টাখানেক পরই খবর আসে মাসুমার মৃত্যুর। স্বাস্থ্য বিভাগের হিসেবে এ পর্যন্ত বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 35-এ। জারিফ মাইলস্টোন স্কুলের 7ম শ্রেণীর ছাত্র ছিল। মঙ্গলবার বিকেল 5টা থেকে লাইফ সাপোর্টে ছিল জারিফ। তাদের বাসা উত্তরা 12 নম্বর সেক্টরে। বাবা হাবিবুর রহমান ব্যবসায়ী, 2 ভাই বোনের মধ্যে জারিফ ছিল ছোট। এর আগে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল না ফেরা দেশে চলে যায় আইমান ও মাকিন নামের 2 শিশু। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসাধীন রোগীদের মধ্যে 3 জনের অবস্থা এখনো সংকটাপন্ন, তবে 15 জনের অবস্থার উন্নতি হয়েছে। আজ থেকে শুরু হচ্ছে তাদের বাড়ি ফেরানোর প্রক্রিয়া। এদিকে বিমান দুর্ঘটনায় সকল নিহত ও আহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাতে রোববার ও সোমবার ছুটি ঘোষণা করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। বার্ন ইনস্টিটিউটের সবশেষ পরিস্থিতি জানবো, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম। মনির, আজ আরও 2 জনের মৃত্যু হলো, তাদের মরদেহ স্বজনদের কাছে কখন হস্তান্তর করা হতে পারে? আর সুস্থ হয়ে ওঠা রোগীদেরই বা কখন রিলিজ দেওয়া শুরু হবে? ধন্যবাদ রাব্বি। আসলে আজকে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরেই দেশের মানুষের কাছে একটা মন খারাপ করা খবর পৌঁছে দেওয়া হয় এই জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে। কিছুক্ষণ আগে আরেকটি খবর আসলো। সকালে আমরা যিনি জারিফ মারা গিয়েছে, তিনি 13 বছর বয়স, তার 40% পড়ে গিয়েছিল। আর কিছুক্ষণ আগে মাসুমা নামে একজন অভিভাবকের তাকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসকরা। তার শরীরে 90% পড়ে গিয়েছে। তো এই 2 জনের মরদেহ হয়তো আজকে দুপুরের মধ্যেই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে, কারণ আপনি জানেন এখানে ময়নাতদন্তের ব্যাপার থাকে, ডেথ সার্টিফিকেট প্রস্তুত করার ব্যাপার থাকে। তো সেগুলোর পরে আসলে পরিবারগুলোকে জানানো হয়, তারা আসেন। আরেকটি ব্যাপার হচ্ছে তাদেরকে দাফন কোথায় করা হবে, গ্রামে নেওয়া হবে কি হবে না, এটা নিয়ে একটা পরিবারের মধ্যে একটা সিদ্ধান্তের ব্যাপার থাকে। তো সেই হিসেব করে তারা ফ্রিজিং ভ্যান ভাড়া করতে হয়, হয়তো সেগুলো সরকারি ব্যবস্থাপনাতেই হয় বা খরচাতেই হয়, কিন্তু সেগুলো একটা সিদ্ধান্তের ব্যাপার থাকে, এই জন্য একটু সময় লাগে। আপনি একটা বিষয় আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে হচ্ছে একটা শিশুদের শরীরে একটা সামান্য আঘাতও অনেক বড় হতে পারে, যেটা যে মাসুমা মারা গেলেন তার শরীরে 90% পড়ে গিয়েছিল। যে 13 বছর বয়সে যে জারিফ মারা গেল সকালে, তার শরীরের মাত্র 40% পড়া ছিল। তো এতে করে আমরা বোঝা যাচ্ছিল যে আসলে সামান্য আঘাতগুলো যেগুলো বা দগ্ধের পরিমাণ রয়েছে শিশুদের, তারা এখনও আশঙ্কাজনক। এই বার্ন ইনস্টিটিউটে এখনও পর্যন্ত প্রায় 37 বা 38 জনের মতো এখনও চিকিৎসাধীন রয়েছে। তো আমরা একটা ইতিবাচক খবর পাচ্ছি যে আজকে এরকম 10 জনেরও বেশি বা সেরকম পরিমাণ শিক্ষার্থী বা অন্যান্য অভিভাবকদের বা আহতদেরকে, দগ্ধদেরকে তারা বাসায় যে চিকিৎসা নেওয়ার মতো অবস্থা হয়েছে, সেরকম সুস্থতার পরিমাণ হয়েছে। তো তাদেরকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে। তো প্রিয় দর্শক, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ যারা সাথে ছিলেন, শেষ পর্যন্ত দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল নতুন থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।